আসসালামু আলাইকুম দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বাংলাদেশ টুডে অনুষ্ঠানে। কথা বলছি বাংলাদেশের রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলছি। গত এক সপ্তাহে ঘটে যাওয়া যে বিষয়গুলি আমাদেরকে নাড়া দিয়েছে এই প্রবাসের ব্যস্ত জীবনের, সেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করছি। কথা বলতে সাভার ট্র্যাজেডি নিয়ে, যে ট্র্যাজেডি শুধুমাত্র বাংলাদেশকে নয়, শুধুমাত্র প্রবাসের বাঙালিদের নয়, সারা বিশ্বের কোটি কোটি মানুষকে নাড়া দিয়েছে এবং যে ঘটনাগুলি আমরা আর দেখতে চাই না। এই বিষয়ে কথা বলছি এবং কিভাবে এই বিষয়গুলিকে অ্যাভয়েড করা যায়, কিভাবে সবাইকে সচেতন করা যায়, আরো অ্যাক্টিভ করা যায়। সরকারের সর্বোচ্চ মহল থেকে বিজিএমইএ যে প্রতিষ্ঠানটি, সরকারের প্রতিষ্ঠানটি শুধুমাত্র ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা নয়, এই ব্যবসার সাথে সংশ্লিষ্ট সকল শ্রমিকের পরিবারের স্বার্থ রক্ষার দায়িত্ব যাদের, সেই বিজিএমইএ কতটুকু দায়িত্ব পালন করেছে সেই বিষয়ে আমরা কথা বলছি। ব্যারিস্টার কালাম চৌধুরী, আমি আপনার কাছে আসতে চাই। বিজিএমইএ এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের সম্ভবত সবচেয়ে শক্তিশালী বেসরকারি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান শুধুমাত্র প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রীকে, যাদের সাথে যে প্রতিষ্ঠানের সাথে সরাসরি যোগাযোগ আছে, এবং একমাত্র এই প্রতিষ্ঠান এবং সেনাবাহিনীর আমন্ত্রণে আমরা দুই নেত্রীকে একই প্রোগ্রামে যেতে দেখি। যদিও বিজিএমইএর অনুষ্ঠানে প্রথম দিন প্রধানমন্ত্রী যান, দ্বিতীয় দিন বিরোধী দলীয় নেত্রী যান, এটি হচ্ছে গিয়ে ব্যতিক্রম, কিন্তু তারপরেও তারা কিন্তু একই স্টেজে দুই নেত্রীকে নিয়ে আসে। এই প্রতিষ্ঠানটি বিরোধী অভিযোগ, তারা বারবার তাদের স্বার্থ রক্ষা করেছে, তাদের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করেছে এবং কখনোই তারা তাদের শ্রমিকদের মূল্যায়ন করেনি। আর এই না করায়, এই ব্যবসায়ীদেরকে বাঁচানোর যে তাগিদ, এই তাগিদের কারণে বারবার শ্রমিকরা নিরাপত্তাহীনতায় ভুগেছেন, নিরাপত্তাহীনতায় পড়েছেন এবং মারা যাচ্ছেন। আপনি কি বলবেন? ধন্যবাদ। আসলে একটা জিনিস আমি বলি, আপনি যদি এই খুদ ব্রিটেনে দেখেন, আমি উদাহরণ দিয়ে বলবো যে যখন ওই যে কনজারভেটিভের কাট মানে সব জায়গায় চলতেছে, সেইখানে কর্পোরেশন ট্যাক্স কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ বিশ্বজুড়ে ক্যাপিটালিজমের বা ক্যাপিটালিস্টদের যে একটা দাপট, আপনি এইটা শুধু বাংলাদেশ উন্নয়নশীল ডেভেলপিং কান্ট্রিতে এটা বাদ যায় না। একটা জিনিস হলো, একটা ব্যবসার মধ্যে এথিক্যাল ইস্যু আছে, সোশিয়াল রেসপন্সিবিলিটি আছে, তারপরে আপনি অন্যান্য, যেমন মনে করেন আপনি গন্ডারের চামড়া যদি কিনতে চান আপনি উগান্ডা থেকে, ফর এক্সাম্পল আমি বলতেছি, আপনি যদি এখানে বসে বলেন গন্ডার কে মারতেছে, কিভাবে মারতেছে, আই ডোন্ট কেয়ার, বিকজ আমার কোনো রেসপন্সিবিলিটি নেই, আমি তো গন্ডারের চামড়া দিয়ে জুতা বানাচ্ছি ইংল্যান্ডে বসে, সেটাই আমার রেসপন্সিবিলিটি। ইউ ক্যান নট অ্যাভয়েড কে গন্ডার কিল করতেছে উগান্ডাতে, ইউ আর রেসপন্সিবল ফর দ্যাট, বিকজ ইউ আর এক্সপ্লয়েটিং them to kill the Gondar and bring the Samra into the United Kingdom. So in order to, এই জিনিসটাকে আপনাকে চিন্তা করতে হবে। আপনি Primark cannot avoid their responsibility, and all the major companies, those are trading with these, garment factories in Bangladesh, they cannot avoid their responsibility. Secondly হলো বিজেএমই, বিকেএমই, যাদেরই বলেন, এবং আমি বলবো যে রাজনীতিবিদদের মধ্যে একটা শ্রেণী আছে যারা এই ক্যাপিটালিজমে বিশ্বাস করে এবং তারাই ক্যাপিটালিস্টদের লালন পালন করে, এবং তাদের এই যোগসাজশে বাংলাদেশে এই যে শ্রমিকদের এই যে অপারেশন বলেন, সাপ্রেশন বলেন, শ্রমিকদের রক্ত চুষে তারা খাচ্ছে। আপনি দেখেন তাজরিন ফ্যাশন বলেন, বিগত দিনে আমি কিন্তু এখন আমি একজন আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট হতে পারি, একজন মেম্বার হতে পারি, বাট আই ক্যান নট ফরগেট দ্যাট দ্য পিপল দোজ হু আর কিল্ড অর দোজ হু আর ডাইড, দে আর ফেলো সিটিজেন অফ বাংলাদেশ। তারা আমার কিন্তু ভাই অথবা আমার কিন্তু বোন। তারা কিন্তু আপনার কাছে আমাদের কলার অপেক্ষা করছেন, তাদের কাছ থেকে আমি আসবো আপনার কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। Hello. I'd just like to make a comment. I'd like to say, just the gentleman with the red tie, I completely agree with him. And basically, I'd like to say that before we start pointing fingers outside, we really need to look at our internal politics and what we are doing to our own people. Because before we say that somebody else is exploiting us, we are exploiting each other and ourselves. We're letting this happen. And before we talk about blame, when we talk about blame, we allowed this to happen in our own country. And each time a tragedy happens, whether it's something big or small, each party is out to point the finger at each other and make it a personal issue. And straight away they're ready to make demonstrations without even knowing what's really happened and what are the real issues. So, every single time something happens, we have these conversations and these issues, like you're having this debate. But it ends up being meaningless, because all it ends up is people pointing fingers at each other.
and then the innocent people or the people that are not aware of certain aspects or whatever the issue may be, they're being exploited. And it doesn't matter, I mean, we can say that we're in a third world country and this is being exploited, but at the end of the day, even regarding this building, I mean, who authorized this building to be built this way? I mean, we really need to look at our internal politics and what we're doing before we talk about what we're being exploited. থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি বলতে চাচ্ছেন যেটি যে আসলে আমরা অন্যকে দোষারোপ করার আগে আমাদের নিজেদের ঘর ঠিক করতে হবে। Exactly, because I mean, even when we look at even Shabab, I mean, every single thing throughout our history, I mean, people have died. I mean, it doesn't matter whatever religion, whatever faith, or Yes. it really doesn't matter. People have died for Bangladesh, and at the end of the day, every year, we sit there, go and give some flowers, and then come back. And what do we do straight away? The very next day, we're ready to, attack each other and call more demonstrations. While the innocent, the common people, they're being exploited by the people that are high up, just for personal gain. ধন্যবাদ আপনার কলের জন্য। Very briefly, can I just come back to what the Barrister Bhai was saying? If you follow the logic of his example, he's a very learned man. If you follow the logic of his example, আমি সিলেক্টিভ হইলা, if you don't mind, right? আপনার রেস্টুরেন্টে যে সময় রেড মারে আর যে সময় হামলাইয়া ফায়দেন আপনি ইলিগাল হামলা রাখরা, আপনি মিনিমাম ওয়েজ বেতন দিরা, আপনি এই সময় কি কাস্টমারের দুষ্টানি বলে ইউ আর লুকিং ফর বার্গেন, দ্যাটস ওয়াই আমি আমার স্টাফরে আমি কম বেতন দিলাম, আর দ্যাটস ওয়াই আমার এখানে মাঝে আমি ইলিগাল হামলা রাখলাম। হাউ ক্যান ইউ ডু দ্যাট? দ্যাটস ridiculous. Let me finish, I'm talking. How can you say that? Because at the end of the day, you cannot blame them. The sister was absolutely right. It is not the duty. It is not an illogical example. Have some common decency when I'm talking. When you have Primark, are they supposed to go around checking every single building to see if that was constructed in a proper way? And what do you say about the unlawful or unauthorized subcontracting that goes on? When they actually give a contract to somebody, right? If that person illegally subcontracts out, unauthorized, to another party, how can you point the finger at them? But the reason that I gave a distinction, I just want to come back to what this brother was saying. He was saying that it doesn't matter whether I'm a Bangladeshi or whether I'm a European. Of course it matters. For the purposes of this program, I'm a Bangladeshi. I'm giving you my opinion as a Bangladeshi. If I was a European, a white European with no connection, with no tie to Bangladesh, then I could say, we are Primark, we are part of the buying public, we have a corporate social responsibility. I understand that argument. But for the purposes of this program, I'm a Bangladeshi. Instead of pointing the finger over there, we should get our own house in order. Thank you very much. Just one second. He's my senior colleague and a very learned barrister. But what he said, he gave a very, he gave an example which is not quite right though, because I never said that the owner of the Rana Plaza or the other garments factory owners or those are associated. I mentioned, if you could repeat my statement, yes. I mentioned including Rajuko, but I did not, I'm clarifying again, I did not exclude Primark because of their, just one second, they have collective responsibility because রাজুকের যে ক্ষমতা ছিল, রানা প্লাজার মালিকের যে ক্ষমতা ছিল, ওনারের যে ক্ষমতা ছিল, গার্মেন্টস ফ্যাক্টরি ওনারের যে ক্ষমতা ছিল, the same bargaining and strength of bargain power had Primark, Matalan or Mango. So we cannot exclude these capitals. I think your question put me in a different situations. I also have the same tone with my brother that I did not say the disagreement. My point here is we have to understand the concept of a stakeholder theory. Who are the key stakeholder? Who are the powerful stakeholder? I do fully agree that here, of course, BJME or Bangladesh, especially Bangladesh government, must have appropriate legislation and department in order to look after all of those things. And of course BGME and other related department, Rajuk and all of them, this is their primary responsibility, and I would say they are the key stakeholder or powerful stakeholder. However, we cannot disagree. We cannot say that these people or brand, they do not have any responsibility. If we say that they do not have collective responsibility, absolutely, and if we do not say that, we would say that we are not focusing on the ethics. বিষয়টাকে পরিষ্কার করে দেই এই আলোচনা থেকে। বিষয়টি হচ্ছে আমরা সবাই একমত, বিজেএমের যে রেসপন্সিবিলিটি আছে, বাংলাদেশ সরকারের যে রেসপন্সিবিলিটি আছে, গার্মেন্টস সেক্টরের প্রতিটি মালিক কর্মচারী থেকে শুরু করে বাংলাদেশের সমগ্র প্রশাসনের যে রেসপন্সিবিলিটি আছে, এর পাশাপাশি যারা আমাদেরকে বায়ার,
যারা আমাদেরকে ওয়ার্ডার দেয় তাদেরও একটা রেসপন্সিবিলিটি। আমরা আলোচনার মাধ্যমে এই জিনিসটি সবাই এখানে ফুটিয়ে তুলছি। Of course. এবং Regardless- আজকের প্রয়োজনটা কি দেখেন, আজকে এই যে স্বল্প একটা জায়গার মধ্যে আপনি মাল্টি স্টোরির বিল্ডিং বানিয়ে ফেললেন, হাজার হাজার শ্রমিক ঢুকতেছে যাদের ফায়ার এক্সিট নাই, তাদের নাই। আজকে আমাদের আসলে যে ডিসেন্ট্রালাইজেশন যদি করা হয় ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটাকে, আজ থেকে 30 বছর আগে যখন নোয়াপাড়াতে সায়াম টেক্সটাইল মিল তৈরি হলো, তখন আমরা অনেকেই চিন্তা করতে পারি না সায়াম নোয়াপাড়াতে চলতে পারবে কিনা। কিন্তু সায়ামের পাশাপাশি দেখেন আরো কিছু ইন্ডাস্ট্রি এখানে তৈরি হয়েছে। আজকে যদি এই যে ডিসেন্ট্রালাইজেশন করা হয় তাহলে অনেক বিপদ থেকে আমরা রক্ষা পেতে পারি। এবং গ্রাম, এই যে শহরে মানুষের যে অবস্থা, বাংলাদেশ দেখবেন ওয়ার্ল্ডের যতটা অপরিচ্ছন্ন শহর আছে, আছে থাকার অনুপযোগী শহরের মধ্যে একটি শহর। তো এই ডিসেন্ট্রালাইজেশন হইলে কিন্তু পরিবেশটাও রক্ষা হয়, ঢাকা আরো সৌন্দর্য ফিরে পায়, মানুষের এই যে গ্রামের মানুষ শহরমুখী হবে না। তো এই আমরা যদি কর্মক্ষেত্র ইন্ডাস্ট্রিয়াল সেক্টর গুলাকে নিয়ে যেতে পারি এক একটা জোনের মধ্যে, নদী থাকলে নদী অভিভাবকে নিয়ে যাবো। প্রত্যেক বাংলাদেশের নদী প্রধান দেশ, সব জায়গায় নদী আছে। থ্যাংক ইউ। ডিসেন্ট্রালাইজেশন প্রয়োজন রয়েছে। একজন কলার অপেক্ষা করছেন, দেখি কে আছে লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? হ্যালো, আমি শাহিন হইলাম, ক্যামেরা টাউন তুমি। জি, ক্যাম্পেন টাউন থেকে শাহিন, আপনার অভিমত? জি ভাই সাহেব সবচেয়ে ভালো হইলো বাংলায় মাতলা কি বুঝছেন নি? জি, হ্যালো, আপনি আপনার কথা বলুন, আপনার অভিমতটা কি? ভাই সাহেব হইলাম কি বাংলায় মাতলে ভালো হইব, সবাই বুঝতে পারবা বুঝছেন নি? আচ্ছা, এখানে আমরা বাংলায় কথা বলছি এবং ইংরেজিতেও কথা বলছি এবং সিলেটিতেও কথা বলছি এবং এমন কোন অনুষ্ঠানটি তো অনেকেই দেখেন এবং এই অনুষ্ঠানে কিন্তু অনেকেই আসেন, যার যে ভাষায় বলতে সুবিধা আমরা সেই ভাষায় কথা বলার চেষ্টা করি এবং একই সাথে আমরা আমাদের কলার এবং দর্শক যারা আছেন তারাও কিন্তু যার যে ভাষায় কথা বলতে ইচ্ছা সেই ভাষায় কথা বলতে পারবেন, অভিমত রাখতে পারবেন। ধন্যবাদ আপনার কলার জন্য। যাচ্ছি পরবর্তী কলে, দেখি কে আছে লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কে বলছেন? আমার নামটা বলছি না ভাই। আপনার অভিমত? আমার অভিমতটা হচ্ছে ওখানে যে একজন বাজিস্টার আছেন, উনি কথার সাথে আমি একমত। উনি এরকম কথা বলার জন্য আমি শ্রদ্ধা জানাই। আর বাকি যারা আছেন, আপনার মাধ্যমে আপনি ওদেরকে বলতে চাই, ওদের এবং স্পেশালি বাংলাদেশের যারা পলিটিশিয়ান আছে ওদের কোনো শরম নামের কোনো জিনিস আছে কিনা। কারণ হইল ওরা যেন আমার ভাই যেন বাজিস্টার সাহেব যে বলছেন, বক্তব্য কিন্তু স্পষ্ট নয়, আপনি কি আবার রিপিট করবেন আপনার কথাগুলি? এখানে যেজন বাজিস্টার আছেন, জি, উনি যে কথাগুলা বলছেন, হ্যাঁ, উনির কথার সাথে আমি একমত। আচ্ছা, তার কথার সাথে আপনি একমত? জি। তারপরে 2 নম্বর কথা হচ্ছে গিয়া, ওখানে যে লোক আছেন, আপনার মাধ্যমে আমি ওদেরকে বলতে চাই, ওদের কি শরম নামের কোন জিনিস আছে কেন কিনা? ভাইয়া, কেন আপনি না এই কথাটা কেন বলবেন? আমি শুনি তার কাছ থেকে, কেন আপনি এই কথা কেন বলছেন? কেন বলছি আমি বলি আপনাকে। জি, বলুন। শুধু ওদেরকে নয়, বাংলাদেশের সারা পলিটিশিয়ানকে বলছি এবং স্পেশালি এই মুহূর্তে যারা পাওয়ার আছে তাদেরকে বলছি। কারণ হচ্ছে গিয়া, যখন বিল্ডিং বনে তখন কি প্রাইমারকে বলছিল যে নেতাকে বালু না দিয়ে রড না দিয়ে ইট দাও, এগুলা বলে দিয়েছিস নাকি? আচ্ছা, ওই বিল্ডিংটা তো হইতে পারে আপনার ভাইও করতেছে, আপনার ভাই বা আপনার রিলেটিভসরাই করতেছে। এখানে পয়েন্ট আমরা যেটা মেক করছি, আমরা ক্লিয়ারলি স্টেট করতেছি যে এই কাজের সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই রেসপন্সিবিলিটি নিতে হবে। কিন্তু আপনি যদি এখন ইন্টারন্যাশনাল আইএলও লেজিসলেশন দেখেন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা ইউনাইটেড নেশনস 2005 এ স্পেসিফিকলি বিজনেস ল ডেভেলপ করছে যে স্পেসিফিকলি অর্গানাইজেশন যখন ইন্টারন্যাশনাল বিজনেসে যায় তখন তার ইন্টারন্যাশনাল লেজিসলেশন মেইনটেইন করতে হয় এবং ওই কান্ট্রিগুলোতে অনেক কিছু, কান্ট্রি ইটসেলফ মাইট নট বি লুকিং আফটার আ লট অফ থিংস, but that particular company has to follow a lot of things. তো প্রাইমার্ক যখন ওইখানে যায় তখন প্রাইমার্ক আপনি নিজে, আমি রিসার্চ করতেছি এগুলোর উপর, প্রাইমার্কের সাথে যদি আপনি আলাপ করেন আপনি দেখবেন প্রাইমার্কের চেকলিস্ট আছে, যেটা প্রাইমার্কের আইপিও ওই চেকলিস্টে দেখে যে এখানে
100 জন এমপ্লয়ির জন্য কয়টা টয়লেট আছে, ফায়ার এক্সিট কয়টা, এগুলো তারা সব তাদের চেক লিস্টের মধ্যে থাকে, ওইগুলো তারা চেক করে নিয়ে যায়। এবং ওইখানে যে ফ্যাক্টরিটা একটা মার্কেটের উপর যে গার্মেন্টস ফ্যাক্টরি, এটা শুনলেই একটা আনহেলদি সিচুয়েশন। কারণ একটা মার্কেটের মধ্যে এই মেশিনগুলো রাখা, অবশ্যই আমি এটা প্রাইমারকে দোষ দিই না, আমি এটা দোষ দিই বাংলাদেশ গভর্নমেন্ট এবং লেজিসলেশনে যারা আছে তাদেরকে আমি প্রাইমারি দোষ দিই। কিন্তু আমি পরে বলতে চাচ্ছি অ্যাজ এ কোম্পানি, মি অ্যাজ এ কোম্পানি, আপনাকে একটা এক্সাম্পল বলি। 1971 কলার বক্তব্য শুনি একটু। কলার জি, আপনি কি বলতে চাচ্ছেন বলেন? আপনি শুধু একাই বলতে চাচ্ছেন, আমাকে কিছু বলতে দিচ্ছেন না। আপনার সংক্ষেপে বক্তব্য বলুন। আপনি ওখানে বসে বলতেছেন, কিন্তু আমি যে কলটা করতেছি আমার 1 পাউন্ড 2 পেনি যাইতেছে, বুঝছেন? আচ্ছা, আপনার বক্তব্য খুব সংক্ষেপে। আমার বক্তব্যটা, লাস্ট বক্তব্যটা এটাই হচ্ছে, টেলিফোনে বললে কিছু লাভ হইবে না, কিন্তু আমি এটাকে বলতে চাই, আপনাদের মতো লোকের কারণে আমাদের দেশের নাম অনেক সুনাম হইছে। কেননা ওয়ার্ল্ডের মধ্যে যত বড় বড় চ্যানেল আছে, সিএনএন লাগাইয়া, বিবিসি লাগাইয়া, সবাই বাংলাদেশের এমন কোন হেডলাইন আজ আমি 20-25 বছর দেখি নাই। পলিটিক্যাল দলের সাথে একমত না, আমার লাইফে দেখি নাই, শুনেন আপনার কথা, লাইফে দেখে নাই, কিন্তু আপনাদের মতো লোকে অনেক সুনামে আমরা দেখতে পাচ্ছি, বুঝলেন? ধন্যবাদ আপনার কলের জন্য, আপনার মূল্যবান সময় দিয়েছেন সেজন্য আপনাকে একটা জিনিস ফারহান ভাই, আমি একটা জিনিস বলবো কলারের উদ্দেশ্যে। আপনি যদি বিল্ডিং কোলাপস এই শব্দটা গুগলে যদি লেখে সার্চ করেন, আমি কিন্তু এই সাভার ট্র্যাজেডির আমি খুবই ব্যক্তিগতভাবে আমি বলেছি, আমি খুবই মানে এটা খুব মর্মস্পর্শী এবং হৃদয় বিদারক, এবং কোনো সভ্য সমাজে কোনো সুস্থ বিবেকবান মানুষ এটা মেনে নিতে পারে না। কিন্তু আপনি যদি বিল্ডিং কোলাপস এই শব্দটা লিখে যদি আপনি গুগলে টাইপ করেন, গড়ে প্রতি 2 সপ্তাহ অন্তর অন্তর পৃথিবীতে এরকম ঘটনা ঘটে থাকে। প্রশ্ন হলো যে এইরকম ঘটনাটা ঘটেছে, এর বিদায় আমরা এখানে যারা আছি বাংলাদেশের সবাইকে নিয়ে আপনি লজ্জাবোধ করবেন, এইটা কিন্তু আপনি নিজেই লজ্জিত হওয়া উচিত। কারণ আপনি কিন্তু যে আমরা যে টপিকসটা নিয়ে আলাপ করছি, আপনি কিন্তু এই টপিকসটা বুঝতে পারেননি। আপনি অযথা এই অবাধ কমিউনিকেশনের যুগে 1 পাউন্ড 2 পেনি দিলে চ্যানেল এসে ফোন করে যা ইচ্ছা বলা যাবে, এটা কিন্তু কোনো ব্যক্তি স্বাধীনতা না, এবং কাউকে কিন্তু আপনি আক্রমণ করে কথা বলতে পারবেন না। আমরা কিন্তু কাউকে আক্রমণ করে কথা বলি না, সুতরাং আমাদেরকে মার্জিত স্বভাবে কথা বলা উচিত। আমরা এখানে একটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতেছি যে আমরা এটা বুঝার মতো আপনার জ্ঞান থাকতে সব দিক উপলব্ধি করতেছি, এই জন্য আসলে দেখেন এই ভদ্রলোক যেটা বলছেন, বাংলাদেশের রাজনৈতিক যে সংশ্লিষ্টতা, এইসব দুর্ঘটনার পেছনে যে রাজনৈতিক মদত কাজ করে, উনি ওনার ক্ষোভ থেকে বলতে পারেন, ওনার অনুভূতির সঙ্গে আমি ওনার অনুভূতিকে শ্রদ্ধা জানিয়ে একটা কথা বলি। দেখেন, এই যে আজকে আমি শেষ করে ফেলছি, অনেক কথা চলে এসেছে যে কত লোক মারা গেছেন, যেহেতু সঠিক কোনো পরিসংখ্যান সেখানে নেই। আজকে এই যে একটু আগে আমি একটি টেক্সট মেসেজ পেলাম, ফেসবুকে দেখলাম যে অনেক লাশটাকে ওইখান থেকে সরিয়ে ফেলা হয়েছে, ট্রাক দিয়ে লাশ সরিয়ে ফেলা হয়েছে। আজকে এই যে বাড়ি ইকুইপমেন্ট দিয়ে যখন বিল্ডিং এর 10 পড়া বিল্ডিং এর সরানো হচ্ছে, ওই জায়গায় যদি লাশ না পাওয়া যায়, তাহলে এই যে 600-650 শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন, এদের লাশ নিশ্চয়ই সরানো হয়েছে। তো এইগুলি সঠিক তদন্তের মাধ্যমে বের করে দোষী ব্যক্তিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে, এবং দৃষ্টান্তমূলক বিচার করে, এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোন, আমি বলবো না যে আজকে এই সরকার ক্ষমতায় আছে, এর পরের সরকার আসলে এই ধরনের ঘটনা ঘটলো, আমার দাবি একই থাকবে। ধন্যবাদ। আপনার শেষ বক্তব্য এই ঘটনা থেকে আসলে আমি মনে করি যে কি শিক্ষা পেলাম, বাংলাদেশের রাজনীতিবিদ যারাই আছেন এবং এই সমস্ত ঘটনাগুলোকে সামনে রেখে আমাদের জাতীয় কিছু কিছু ইস্যুতে আমাদেরকে ঐক্যমত হতে হবে, যাতে এই যে আওয়ামী লীগ, আর আরেকটা জিনিস হলো, কোন একটা ঘটনা ঘটার পরেই কিন্তু ইকুয়েশন শুরু হয়ে যায় এটা কোন দলের কোন বাংলাদেশে 32% আওয়ামী লীগের ভোটার, 32% বিএনপির ভোটার, মার্ডারেরও হতে পারে, তো কেউ বিলংস টু আওয়ামী লীগ, কেউ টু বিলংস টু বিএনপি। প্লিজ দয়া করে আপনাদের মিডিয়ার এটা কিন্তু ভূমিকা আছে যে একটা ঘটনা ঘটার পিছনে রানা আওয়ামী লীগ না যুবলীগ না বিএনপি না যুবদল, এটা বড় বিষয় নয়। সে যে অফেন্সটা করেছে এবং এই অফেন্সের জন্য সে কিন্তু কোনো পার্টি বিলংস করে না, সে বিলংস করে একজন অপরাধ জগতের মানুষ, এবং তার সেই মাপকাঠিতে, এবং প্রতিবার কিন্তু এই মিডিয়ার কারণেই হোক, আমি মিডিয়ার প্রতি আমি খুবই শ্রদ্ধাশীল, কিন্তু একটা জিনিস হবে যে এই পলিটিক্যাল আইডেন্টিটি দিয়ে কিন্তু অনেক মানুষ পার পেয়েছে। ধন্যবাদ। বাবুল মিয়া, আমাদের 30 সেকেন্ড সময় আছে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, এই ঘটনাগুলি কিভাবে আমরা
রিডিউস করতে পারে ও স্টপ করতে পারে? 30 seconds টাইম। It's going to be very difficult. The fact is that, the question that you were asking about, what lessons have we learned? We've learned absolutely nothing at all. The Bangladeshi government has said recently, the cabinet has said, that they will have investigations, Rajak will go around assessing buildings and so forth. What we have learned is that if you have connections, political connections, or if you have money, you can circumvent the rules, right? And this is a further opportunity for people to, somewhere along the line, make a quick buck or whatever it is. We have learned absolutely nothing, or if we have very little at all, maybe the small companies will have some regulations, requiring them to amend their buildings or whatever. But the big fish will get away scot-free, especially if they have the connections, especially if they have the finances to do so. Well, very little. It's a shame. 30 সেকেন্ড সময় আপনার কাছে একই প্রশ্ন যে এই ঘটনাগুলি থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি? আমি বলবো এখানে আমাদের বিজনেসে there is two things which we do not follow, 30 সেকেন্ড সময়। which we do not follow in our business. One is strategy and another is ethics. We must have to follow from government level to all institution and organization that we should do business thinking of future and in a strategic way. What are the long-term impact or what are the long-term benefit I will get out of my business? Is that just simply because of the cheap labor or whatever resources I have, I will get a contemporary or very basic benefit just in few years time, and then in 10 years, 20 years building will collapse? We have to look at the ethics of business, that we are not doing business for our own profit, but business is for community service, for the development of community. দর্শক Thank you. দেখছিলেন বাংলাদেশ স্টুডিও অনুষ্ঠান, আমরা কথা বলছিলাম সাভার ট্র্যাজেডি নিয়ে, যে ট্র্যাজেডিতে ইতিমধ্যেই 400-র অধিক মানুষ নিশ্চিত মৃত্যুবরণ করেছেন, এখনো শত শত মানুষ নিখোঁজ রয়েছেন, হাজার হাজার মানুষ এখান থেকে আহত হয়েছেন এবং সৌভাগ্যক্রমে অনেকেই আরো হাজার হাজার মানুষ এখান থেকে উদ্ধার পেয়েছেন এবং যাদের জীবনে কোনো ক্ষতি হয়নি। আমরা এই জন্য সাধুবাদ জানাই। আমাদের মাথা নত হয়ে যায় আজকে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সহ ফায়ার সার্ভিসের কর্মী, র্যাব কিংবা পুলিশি সদস্য এবং সর্বোপরি সাধারণ জনতা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন এবং উদ্ধার কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন। আমরা দেখেছি একজন ব্যক্তি, তিনি তার বোনকে রক্ষা করতে পারেননি, কিন্তু সেই সুখকে কাটিয়ে তিনি শত শত নারীকে তিনি রক্ষা করেছেন, শত শত ভাইকে তিনি রক্ষা করেছেন। এটি বাংলাদেশের জন্য অভূতপূর্ব একটি শিক্ষা এবং এটি বাংলাদেশের জনগণের মূল শক্তি। আমরা এই সাভার ট্র্যাজেডি আর চাই না, আমরা এই ধরনের ট্র্যাজেডি আর দেখতে চাই না এবং আমরা দেখতে চাই সরকারের সর্বোচ্চ মহল থেকে সংশ্লিষ্ট সর্বনিম্ন ব্যক্তিবর্গ পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে অত্যন্ত সচেতন থাকবেন এবং কঠোর থাকবেন। এই প্রত্যাশা করে আজকের মতো বাংলাদেশ টুডে অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।